নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্নপ্রাশন গল্পটি আমরা সবাই শুনব। তাহলে শুরু করি। খোকার অবস্থা শেষ রাত থেকে ভালো নয়। জন্তিপুরের সদানন্দ নাপিত এসব গ্রামে কবিরাজি করে। ভালো কবিরাজ বলে পসারও আছে। সে বলেছিল সান্নিপাতিক জ্বর। মহেশ ডাক্তারের কম্পাউন্ডার 1 টাকা ভিজিটে রোগী দেখে। সে বলেছিল ম্যালেরিয়া। মহেশ ডাক্তারকে আনবার মতন সঙ্গতি থাকলে এতদিন তাকে আনা হতো। কাল বিকেলে যে আনা হয়েছিল সে নিতান্ত প্রাণের দায়ে। খোকা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে দেখে পরিবারের গাঁয়ের একমাত্র সোনার অলংকার মাকড়ি জোড়াটা বাধা দিয়ে 8টা টাকা কেশব ভিজিটেই ডাক্তারের পাদপদ্মে ঢেলেছে। মহেশ ডাক্তার বলে গিয়েছেন কোনো আশা নেই, অসুখ আসলে নিউমোনিয়া। এতদিন যাতা চিকিৎসা হয়েছে, রাতটা যদি বা কাটে কাল দুপুরে ক্রাইসিস কাটার সম্ভাবনা বেশ কম। কেশব কথা জানত, কিন্তু স্ত্রীকে জানায়নি। শেষ রাতের দিকে খোকার মা বলল, ওগো, খোকার যে হিক্কা উঠছে, একটু ডাবের জল দিলে হিক্কাটা সেরে যাবে এখন। জল দেওয়া হলো। হেঁচকি ক্রমশই বৃদ্ধি পেতে লাগলো, কমার নামটিও করে না। অতটুকু কচি বালকের সে কি ভীষণ কষ্ট। একবার হেঁচকি তুলতে দুর্বল বুকখানা যেন ফেটে যাচ্ছে, আর তার কষ্ট দেখা যায় না। তখন কেশবের মনে হচ্ছিল, হে ভগবান, তুমি হয় ওর রোগ সারিয়ে দাও, নয়তো ওকে নিয়ে নাও। তোমার চরণে স্থান দাও ওকে। কচি ছেলের এ কষ্ট চোখের ওপর যে আর দেখতে পারছি না। সূর্য উঠবার আগেই খোকা মারা গেল। কেশবের স্ত্রী কেঁদে উঠতেই পাশের বাড়ি থেকে প্রৌঢ়া বারুজ্জে গিন্নি, তার সঙ্গে তার 3 মেয়ে আসলো। সামনের বাড়ির নববিবাহিতা বধূটিও আসলো। আজ মাস 2 বিবাহ হয়েছে, কিন্তু খোকার অসুখের সময় 2 বেলা দেখাশোনা করা, রোগীর কাছে বসে খোকার মাকে স্নানাহারের অবকাশ দেওয়া, নিজের বাড়ি থেকে খাবার করে আনা, খোকার মাকে খাওয়ানো। ছেলে মানুষ বউয়ের কাণ্ড দেখে সবাই অবাক। সে এসে কেঁদে আকুল হলো। বড় নরম মনটা। 10 মাসের ছেলে মোটে, শ্মশানে নিয়ে যাওয়ারও প্রয়োজন নেই। এ কাঁথা জড়িয়ে কেশব আগে আগে চলল। তার সঙ্গে পাড়ার আরও 3-4 জন লোক। ঘন বাঁশবাগান ও বনের মধ্যে সুঁড়ি পথ। এত সকালে এখনো বনের মধ্যে রোদ প্রবেশ করতে পারেনি। হেমন্তে শিশির সিক্ত লতা পাতা ঝোপঝাপ থেকে একটা আর্দ্র গন্ধ বার হচ্ছে। ও পাড়ার সতু বলল, আর বেশি দূর গিয়ে কি হবে? কি বলো রজনী খুড়ো? এইখানেই। কেশব বলল, আর একটু চল, বিলের ধার অবধি অন্তত। বিলের ধারে ঘন বাঁশবনের মধ্যে গর্ত করে কাঁথা জড়ানো শিশুকে পুঁতে ফেলা হলো। কাঁথা থেকে গোলাপ ফুলের মতো ছোট্ট মুখখানা বাইরে বেরিয়ে আছে। কেশবের কোলেই ছেলে। গর্তের মধ্যে পুঁতবার সময় সে বলল, গা এখনো গরম রয়েছে যে। রজনী খুড়ো এদের মধ্যে প্রবীণ। তিনি বললেন, আহা হা, ওসব ভেবো না। সতু, নাও নাও, ওর কোল থেকে নিয়ে নাও। ওর কোলে কি বলে রেখে দিয়েছ ওকে এখনো? গর্তে মাটি চাপানো হলো। কেশব অবাক নয়নে গর্তের মধ্যে যতক্ষণ দেখা যায় চেয়ে রইল। মাটি চাপা পড়ে অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে ব্যাপারটা শেষ হয়ে গেল। রজনী খুড়ো বললেন, চলো হে বাবাজি, ওদিকে আর চেয়েও না। সংসার তবে আর বলেছে কেন? আমারও তো একদিন এমন দিন গিয়েছে। আমার সেই মেয়েটা, জানো তো সবই। আজ আবার তোমার মনিব বাড়ি কাজ, তোমারও তো সেখানে থাকতে হবে। দেখো তো, দিন বুঝেই আজ কাজটা সাঙ্গ হয়ে গেল। বাড়ি যখন এরা ফিরল তখন সবে রোদ উঠেছে। একটু পরে সান্যাল বাড়ি থেকে লোক আসলো কেশবকে ডাকতে। বলল, আসুন মোহরি মশাই, বাবু ডাকছেন। তিনি সব শুনেছেন, সেই জন্যে ডেকে নিয়ে যেতে বললেন। আজ সান্যাল বাড়ির মেজবাবুর ছেলের অন্নপ্রাশন। সান্যালেরা গ্রামের জমিদার, খুব সম্পন্ন গৃহস্থ বটে।
পয়সাওয়ালা এবং বর্ধিষ্ণু। তেজারতিতেও 60-70 হাজার টাকা খাটে। পাশাপাশি 8-10খানা গ্রামে এমন চাষি প্রায় নেই যে সান্যালদের কাছে হাত পাতে না। কেশব বলল, চলো যাচ্ছি। মানে বাড়িতে একটু শান্ত করে যাই, মেয়ে মানুষ বড্ড কান্নাকাটি করছে। বৃদ্ধ সান্যাল মশাই কেশবকে দেখে বললেন, আরে এসো এসো কেশব, এসো। আহারে, তা কি করবে বলো? ও দেবকুমার, কি রূপ! তোমার অদৃষ্টে থাকবে কেন? যেখানকার জিনিস সেখানে চলে গিয়েছে। তাও আর ভেবো না, কাজকর্মে থাকো, তবুও অনেকটা অন্যমনস্ক থাকবে। দেখো গিয়ে বাড়ির মধ্যে ভাতের উনুনগুলো কাটা হচ্ছে কিনা। বৌমাকেও আনাতে পাঠাচ্ছি, তিনিও এসে দেখাশোনা করুন, কাজের বাড়ি ব্যস্ত থাকবে। মোটরে করে একদল মেয়ে পুরুষ কুটুম্ব আসিল। শহরের লোক, মেয়েদের গহনার বাহার নাই, সেসব বালাই উঠে গিয়েছে। শাড়ির রংচঙে চোখ ধাঁধিয়ে গেল। মেয়েরা ঠিকই কলকাতার চাল শিখে ফেলেছে, কিন্তু এসব পাড়াগাঁয়ের শহরে পুরুষদের বেশভূষা নিজের নিজের ইচ্ছা মতো। কোট পরা এখনকার নিয়ম, কেউ তাতে কিছু মনে করে না। চারধারে হাসি খুশি উৎসবের ধুম। কেশবের মনের মধ্যে কোথায় যেন একটা প্রকাণ্ড বড় ফাঁকা। এদের হাসি খুশির সঙ্গে তার মিল খাচ্ছে না। আচ্ছা, এদের মধ্যে কি কেউ বোধহয় জানে না তার আজ সকালে কি হয়ে গিয়েছে? এক ভদ্রলোক 4 বছরের একটি ছেলেকে সঙ্গে নিয়ে গাড়ি থেকে নামলেন। বেশ সুন্দর ছেলেটি, গায়ে রাঙা সিল্কের জামা, কোচানো ধুতি পরনে। এতটুকু ছেলের পায়ে রাঙা মখমলের ওপর জরির কাজ করা জুতো, কি সুন্দর মানিয়েছে। কেশবের ইচ্ছে হলো ভদ্রলোকটিকে বলে, শুনুন মশাই, আমারও একটি ছেলে ছিল, অবিকল এমনটি দেখতে, আজ সকালে মারা গেল। আপনার ছেলের মতোই তার গায়ের রং। মহিমপুরের নিকারীরা মা চেনে ফেলল। গোমস্তা নবীন সরকার ডেকে বলল, ওহে কেশব, চুপ করে দাঁড়িয়ে থেকো না, চট করে মাছগুলোর ওজনটা একবার দেখে নিয়ে ওদের হাত চিঠেখানা সই করে দাও। দাঁড়িয়ে থাকার সময় নেই গো, কাতলা মাছ যদি আধমনের বেশি হয় তবে ফেরত দিও, রুইয়ের বায়না আছে। নবীন সরকার জানে না তার খোকা আজ সকালে মারা গিয়েছে। কি করে জানবে? ভিন গায়ের লোক, তাতে এই ব্যস্ত কাজের বাড়িতে, সে খবর তাকে দেওয়ার গরজ কার? কেশব একবার নবীন সরকারকে গিয়ে কি বলবে, গোমস্তামশাই, আমার খোকাটি মারা গিয়েছে আজ সকালবেলা, বড় কষ্ট দিয়ে গিয়েছে। নবীন সরকার নিশ্চয়ই আশ্চর্য হয়ে যাবে। বলো কি কেশব, তোমার ছেলে আজ সকালে মারা গিয়েছে আর তুমি ছুটোছুটি করে কাজ করে বেড়াচ্ছ? আহা, তোমার ছেলে, আহা, তাই তো। কিন্তু কেউ কিচ্ছু জানে না। কেশব তো কাউকে কিছু বলবে না। মাছ ওজন করে নেয়ার পরে তারপর আসলো বাজার থেকে হরিময়রার ছেলে, 2 মণ 2.5 মণ সন্দেশ ও তার সাথে ততোধিক পান্তুয়া আর দই নিয়ে সে এসছে। দই সন্দেশ ওজন করার হিড়িকে কেশব সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে পড়ল। সব বিছানো, শামিয়ানা খাটানো, তদারক করার ভারও পড়ল তার ওপর। ইতিমধ্যে সকলেই সব ভুলে গেল একটা বড় গ্রাম্য দলাদলির গোলমালের মধ্যে। সকলেই জানত আজ হারান চক্রবর্তীর বিধবা মেয়ের কথা এ সভায় উঠবেই উঠবে। প্রথমে কথাটা তুললেন নায়েব মশাই, তারপর তুমুল তর্ক বিতর্ক, ও পরিশেষে ও পাড়ার কুমার চক্রবর্তী রাগ করে চেঁচাতে চেঁচাতে কাজের বাড়ি ছেড়ে চলে গেলেন। অমন দলে আমি থাকি নে, যেখানে একটা বাঁধন নেই, বিচার নেই, সে সমাজ আবার সমাজ? যে খায় খাক, একটা ভ্রষ্টা স্ত্রীলোককে নিয়ে আমি বা আমার বাড়ির কেউ খাবে না। আমার টাকা নেই বটে, কিন্তু তেমন বাপের, ইত্যাদি ইত্যাদি। 3-4 জন ছুটল কুমার চক্রবর্তীকে বুঝিয়ে ঠান্ডা করে ফিরিয়ে আনতে। কুমার চক্রবর্তী যে একরোখা চড়া মেজাজের মানুষ সবাই তা জানে, কিন্তু এটাও জানে
যে সে রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না। নায়েব মশাই বললেন, তুমি যেও না হরিখুড়ো, তোমার মুখ ভালো না, তুমি ওকে আরও চটিয়ে দেবে। কার্তিক যাক, আর শ্যামলাল তুমিও যাও। হারান চক্রবর্তীর যে মেয়েটিকে নিয়ে ঘোঁট চলছিল সে মেয়েটি কাজের বাড়িতে পদার্পণ করেনি। পাশের বাড়ির গোলার নিচে সে এতক্ষণ চুপ করে বসেছিল। আজই একটা মিটিং হয়ে তার সম্বন্ধে যে চূড়ান্ত সামাজিক নিষ্পত্তি কিছু একটা হবে তা সে জানত, এবং তারই ফল কী হয় জানার জন্য সে অপেক্ষা করছিল। হঠাৎ চেঁচামেচি শুনে সে ভয় পেয়ে উঠে দাঁড়ালো, এবং তারই নাম কুমার চক্রবর্তীর মুখে ওভাবে উচ্চারিত হতে ব্যাপারটা কি দেখার চেষ্টা করল। পাঁচিলের ওপাশে নিকটে কেশবকে দেখতে পেয়ে সে ডাকল, কাকা, ও কাকা। কেশব কাকাকে সে ছোটবেলা থেকেই জানে। আজই সকালে কেশব কাকার খোকাটি মারা গিয়েছে, অথচ নিজের দুর্ভাবনায় আজ সকাল থেকে সে এতটাই ব্যস্ত যে কাকাদের বাড়ি একবার দেখা পর্যন্ত সে করতে যেতে পারেনি। কেশব বলল, কে ডাকে? কে? বিদ্যুৎ? কি বলছো মা? তা ওখানে দাঁড়িয়ে কেন? হারান চক্রবর্তীর মেয়েটির নাম বিদ্যুৎ। খুব সুন্দরী না হলেও বিদ্যুতের রূপের চটক আছে, তার কোনো সন্দেহ নেই। বয়সে এই 19। বিদ্যুৎ ম্লান মুখে অনেকখানি খাঁটি মেয়েলির সহানুভূতি জানিয়ে বলল, কাকা, আমি সব শুনেছি সকালে, কিন্তু কোথাও বেরোতে পারিনি কাকা। সকাল থেকে একবার ভেবেছিলুম যাব। কেশব উত্তর দিতে গিয়ে চেয়ে দেখে বিদ্যুতের চোখ দিয়ে জল পড়ছে। এই একটি লোকের নিকট থেকে সে সত্যকার সহানুভূতি পেল। কেশব একবার গলা পরিষ্কার করে বলল, হ্যাঁ, তা যা, এখানে দাঁড়িয়ে থাকিস নে, যা ভেতরে যা, তুই বাড়ি যা। কুমার চক্রবর্তী রাগারাগি করে চলে গিয়েছে, ওকে সবাই গিয়েছে ফিরিয়ে আনতে। তোর ওপর খুব রাগ তো কুমারের, তবে ও তো আর সমাজের কর্তা নয়, ওর রাগে কী বা এসে যাবে। কি বলছিল ওরা কাকা? তুই নাকি এখনো গাঙ্গুলি বাড়ি যাস? তোকে ওদের টিউবকলের জল তুলতে যেতে দেখেছি কুমারের স্ত্রী। কোন দিন নাকি ওদের নারকোল তলায় সুশীলের সঙ্গে কথাবার্তা বলছিলি তুই, তাও কুমারের স্ত্রী দেখেছে। এই সব কথা। বিদ্যুৎ বলল, আমি যাইনি কাকা, সেবার সেই বারণ করে দেওয়ার পর থেকে আর কখনো যাইনি। এ কথাটা বিদ্যুৎ মিথ্যে বলল। সুশীলের সঙ্গে তার ছেলেবেলা থেকে আলাপ। সুশীল যখন কলেজে পড়তো তখন বিদ্যুৎ 12-13 বছরের মেয়ে। সুশীলদার দেখা পেলে তখন থেকেই সে আর কোথাও যেতে চাইতো না। বিদ্যুতের বিবাহ হয়েছিল পাশের গ্রামের শ্রী গোপাল আচার্যের সঙ্গে। বিদ্যুৎ বিধবা হয়েছে বিবাহের 2 বছর পরেই। শ্বশুরবাড়ি মাঝে মাঝে যায়, কিন্তু বেশিরভাগ এখানেই থাকে। সুশীলের সঙ্গে তার ছেলেবেলার সেই মাখামাখি নিয়ে একটা অপবাদ গ্রামের মাঝে রটেছিল। এই অপবাদের দরুনই তারা এখন গ্রামে একঘরে হয়ে আছে। এ বাড়িতে তাদের নিমন্ত্রণ হয়নি। ইতিমধ্যে ঝুমুর গানের দল এসে হাজির হয়েছে। শামিয়ানার একধারে এদের জন্য স্থান নির্দিষ্ট ছিল। গ্রামের ছোট ছেলেমেয়েরা দল আসতেই সেখানে গিয়ে জায়গা দখল করে বসার জন্য হুড়োহুড়ি বাঁধিয়ে দিল। কেশব ছুটতে গেল গোলমাল থামাতে। দলের অধিকারী বলল, ও সরকার মশাই, আমাদের একটু তামাকের জোগাড় করে দিন, আর 2-5 খিলি পান। রোদ্দুরে বামুনগাতির বিল পার হয়ে যা নাকালটা হয়েছে সবাই মিলে। বেলা 12টার সময় কেশব একবার বাড়ির মধ্যে ঢুকল। স্ত্রীর জন্য তার মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। আহা বেচারি, ও বাড়ি এসেছে তো, নাকি খালি বাড়িতে একা পড়ে পড়ে কাঁদছে? না, দেখে আশ্বস্ত হলো স্ত্রী এসেছে। ও ইদারার পাড়ে এক রাশ পুরনো বাসন ঝিয়ের সঙ্গে বসে মাজছে। তাদের আজ মরণা শৌচ, বাইরের কাজকর্ম ছাড়া অন্য কাজ করার জো নেই। মেজবাবুর যে খোকার অন্নপ্রাশন,
দালানে খাটের ওপর সুন্দর বিছানাতে চারদিক উঁচু তাকিয়া ঠেস দিয়ে তাকে বসিয়ে রাখা হয়েছে। 6 মাসের হৃষ্টপুষ্ট নধরকান্তি শিশু, গায়ে এক গা গহনা, সামনের গদিতে একখানা থালে যেসব বিভিন্ন অলংকার আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধবে দিয়েছে সেগুলো সব সাজানো। 3-4 ছড়া হার, সোনার ঝিনুক, পদক, তাগা, বালা, রূপার কাজললতা। চারিধারে ঘিরে মেয়েরা দাঁড়িয়ে আছে। এরা কেউ কেউ এ গ্রামের বউ ঝি, কিন্তু বেশিরভাগই নবাগত কুটুম্বিনীর দল। সকাল থেকে 11টা পর্যন্ত আপ ডাউনে যে 3খানা ট্রেন যায়, প্রত্যেক ট্রেনের সময় 2-3খানা ট্যাক্সি বোঝাই হয়ে এরা কোনো দল কলকাতা থেকে, কোনো দল বা রানাঘাট কি গোয়ারি কৃষ্ণনগর কি শান্তিপুর থেকে এসেছে। শহরের মেয়ে, কি সব গহনা ও শাড়ির বাহার, কি রূপ, কি মুখশ্রী, যেন এক একজন এক একখানি ছবি। খোকাটি কেমন চমৎকার হাসছে, কেমন সুন্দর মানিয়েছে ওই বেগুনি রঙের জামাটাতে। তার খোকারও অন্নপ্রাশন দেবার কথা ছিল এ মাসে। গরিবের সংসার। খোকার যখন 4 মাস বয়স, তখন থেকে ধীরে ধীরে সব জোগাড় করা হয়েছিল। কাপালিরা মুসুরি ও ছোলা দিয়েছিল, প্রায় 1/2 মণ। নাড়ুর চালের জন্য ধান জোগাড় করা হয়েছিল। 7-8খানা খেজুরের গুড় দিয়েছিল বাগদিপাড়ার সকলে মিলে। বৃদ্ধ ভুবন মণ্ডল বলেছিল, মুহুরিমশাই, যত তরি তরকারি দরকার হবে আমার ক্ষেত থেকে নিয়ে যাবেন খোকার ভাতের সময়। 1 পয়সা দিতে হবে না, কেবল বামুন বাড়ির 2টো পেরসাদ যেন পাই। শূদ্র ভদ্র সবাই খোকাকে ভালোবাসত। মেজবাবুর খোকার গায়ের রং অনেক কালো, তার খোকা ছিল ফর্সা। সুতরাং এদের মানানো শুধু জামার গহনায়। তার খোকা গরিবের ঘরে এসেছিল। 1 জোড়া রূপোর মল ছাড়া আর কোনো কিছু খোকার গায়ে ওঠেনি। আজ শেষ রাত্রে খোকার সেই হেঁচকির কষ্টে কাতর কচি মুখখানি, অবাক দৃষ্টি, নিষ্পাপ কাঁচের চোখের মতো নির্মল ব্যথাক্লিষ্ট চোখ দুটি। আহা মানিক রে! ও কেশব, বলি হ্যাদ্দেশ্যে এখানে সঙ্গের মতন দাঁড়িয়ে আছো যে? বেশ লোক যা হোক, ব্রাহ্মণের পাতা করবার সময় হলো, সামিয়ানা খাটাবার ব্যবস্থা করো গে। আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি 14 ভুবন, আর তুমি এখানে? বেশ নম্বরি নোটখানা বাবা, পা চালিয়ে দেখ গিয়ে। নবীন সরকার। কিন্তু নবীন সরকার তো জানে না। সে কি একবার বলবে, ও গোমস্তামশাই, এই আমার খোকা আজ সকালে? ওরকম করে আমাকে ডাকবেন না গোমস্তামশাই, আমার মনটা যে আজ ভালো না। দলে দলে নিমন্ত্রিত ব্রাহ্মণেরা আসতে আরম্ভ করেছে নানা গ্রাম থেকে। 11খানা গাঁ নিয়ে সমাজ, সমাজের সকলেই নিমন্ত্রিত। শেষে লিচুতলায় প্রকাণ্ড শতরঞ্জি পেতে দেওয়া হয়েছে। আসরের মধ্যে দাঁড়িয়ে দেউলে সরাবপুরের বর্দা বাড়ুজ্জে মশাই বললেন, একটা কথা আছে, এ গাঁয়ে হারান চক্রবর্তী সমাজে 1 ঘরে। তাদের বাড়ির কারুর কি নেমন্তন্ন হয়েছে আজ কাজের বাড়িতে? যদি হয়ে থাকে, বা তাদের বাড়ির কেউ যদি এ বাড়িতে এসে থাকে, তবে আমি অত্যন্ত দেউলে সরাবপুরের ব্রাহ্মণদের তরফ থেকে বলছি যে আমরা এখানে কেউ জলস্পর্শ করব না। আরও 2-5খানা গ্রামের লোকেরা সমস্বরে একথা সমর্থন করল। অনেকে আবার হারান চক্রবর্তীর আসল ব্যাপারটা কি জানতে চাইল। ছেলে ছোকরার দল না বুঝে গোলমাল করতে লাগলো। এ বাড়ির বৃদ্ধ কর্তা সান্যাল মশাইয়ের ডাক পড়ল। তিনি কাজের বাড়িতে কোথাও একটা ব্যস্ত ছিলেন। গোলমাল শুনে সবাই এসে দাঁড়ালেন। এ গাঁয়ের সমাজ বড় গোলমেলে, তা তিনি জানতেন। পান থেকে চুন খসলেই এই 300 নিমন্ত্রিত ব্রাহ্মণ এখনই হইচই বাঁধিয়ে তুলবে। খাইব না বলে শুভ কাজ পণ্ড করে দিয়ে বাড়ি চলে যাবে। প্রাচীন বিচক্ষণ ব্যক্তি সব,
কিন্তু সামাজিক ঘোটের ব্যাপারে এদের না আছে বিচার বুদ্ধি আর না আছে কাণ্ডজ্ঞান। তবুও সান্যাল মশাই সবার মধ্যে খুব সাহসের পরিচয় দিলেন। বললেন, আপনাদের সকলকেই জানাচ্ছি যে হারান চক্রবর্তীর বাড়ির একটি প্রাণীও আমার বাড়ি নিমন্ত্রিত নয়। তাদের কেউ এ বাড়িতে আসেওনি। কিন্তু আমার আজ অনুরোধ, এই সভাতেই এই ব্যাপারে একটা মীমাংসা হয়ে যাওয়া দরকার। হারান আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশেই তার বাড়ি। তার ছেলে মেয়ে আমার নাতি নাতনির বয়সী। আজ আমার বাড়ির কাজ, আর তারা মুখ চুন করে বাড়ি বসে থাকবে? এ বাড়িতে আসতে পারবে না? যা দুটো রান্না হয়েছে একটু মুখে দিতে পারবে না? এতে আমার মন কিন্তু ভালো নাই। আপনারা বিচার করুন, তার কি দোষ? আমাদের গাঁয়ের লোক মিলে আজ সকালে একটা মিটিং আমরা এ নিয়ে করেছিলাম, কিন্তু সকলে উপস্থিত না হলে ব্যাপারটা উত্থাপন করা ভালো নয় বলে আমরা বন্ধ রেখেছি। আমার যদি মত শোনেন, আমি বলি হারান চক্রবর্তীর মেয়ে নির্দোষ, তাকে সমাজে নিতে কোনো দোষ নেই। এরপর ঘণ্টা 2 ব্যাপী তুমুল বাকযুদ্ধ শুরু হলো। আজ সকালবেলার মতোই। এই সভায় সবাই বক্তা, শ্রোতা কেউ নাই। চড়া গলায় সকলেই কথা বলে, কথার মধ্যে যুক্তি তর্কের বালাই নেই। দেখা গেল এ গাঁয়ের হারান চক্রবর্তীর ব্যাপার নিয়ে একদল তাকে ও তার মেয়েকে এক ঘরে করে রাখার পক্ষে মত দিল, অপর পক্ষ তার বিরুদ্ধে। হারান চক্রবর্তীর ডাক পড়ল। তার বয়স যদিও খুব বেশি নয়, কিন্তু কানে একেবারে শুনতে পান না। টাইফয়েড হয়ে অল্প বয়স থেকেই কান দুটো গিয়েছে। তিনি হাত জোর করে নিবেদন করলেন, তার মেয়েকে তিনি ভালো রকমই জানেন, তার স্বভাব চরিত্র সবই সৎ। যে ছেলেটিকে নিয়ে এ কথা উঠেছে, গাঙ্গুলি বাড়ির সেই ছেলেটি কলেজের পাশ, উঁচু নজরে কাহারও দিকে চায় না। ছেলেবেলা থেকেই বিদ্যুতের সঙ্গে তার ভাই বোনের মতো মেশামেশি, এর মধ্যে যে কিছু দোষ ধরতে পারে, ইত্যাদি ইত্যাদি। এর উত্তরে বিরুদ্ধ দলের কর্তা কুমার চক্রবর্তী রেগে উঠে যা বললেন তা আমাদের মনে আছে, কিন্তু সেসব কথা পাড়াগাঁয়ের দলাদলি সভায় উচ্চারিত হতে পারলেও ছাপার অক্ষরে প্রকাশ করার যোগ্যতা নেই। অনেক করেও হারান চক্রবর্তীর হিতাকাঙ্ক্ষী দল কিছু করতে পারল না। কুমার চক্রবর্তীর দলই প্রবল হলো। আসলে বিদ্যুৎ যে খুব ভালো মেয়ে, বিদ্যুতের মনটি বড় নরম, পাড়ার আপদে বিপদে ডাকতেই ছুটে আসে এবং বুক দিয়ে পড়ে উপকার করে। তার ওপর সে ছেলে মানুষ, এখনো তত বুঝবার বয়স তার হয়নি। বৃদ্ধের দলের আসল যুক্তি হচ্ছে এটাই, কিন্তু এ সত্য কথা সভায় দাঁড়িয়ে বলা যায় না। কুমার চক্রবর্তীর দলের লোকেরা বলল, সেবার সুরেনের মেয়ের বিয়ের সময় আমরা তো বলে দিয়েছিলাম, বিদ্যুৎ সুশীলদের বাড়ি যাতায়াত বা সুশীলের সঙ্গে মেলামেশা বন্ধ করুক। 1 বছর আমরা যদি দেখি সে আমাদের কথা মেনে নিয়েছে, তবে আমরা তাকে দলে তুলে নেব। কিন্তু সে কি তা শুনেছে? হারান চক্রবর্তী বললেন, কই, কে দেখেছে? বলুক, কবে আমার মেয়ে এই 1 বছরের মধ্যে? কিন্তু এমন ক্ষেত্রে পাড়াগাঁয়ে দেখার লোকের অভাব হয় না। দেখেছে বই কি, বহু লোক দেখেছে। পরের বাড়ি কোথায় কি হচ্ছে দেখবার জন্য যারা ওঁত পেতে থাকে, তাদের চোখে অত সহজে ধুলো দেওয়া চলে না। অবশেষে কে একজন যেন বলল, আচ্ছা, কাউকে দিয়ে সেই মেয়েটিকে জিজ্ঞেস করা হোক না। সে যদি আমাদের সামনে স্বীকার করে যে সে ওখানে যাতায়াত করে এবং সঙ্গে সঙ্গে ঘাট স্বীকার করে, কথা দেয় আর সে ভবিষ্যতে কখনো এ ধরনের কাজ করবে না, তবে না হয়। বিদ্যুৎ পাঁচিলের ঘুলঘুলিতে চোখ দিয়ে দাঁড়িয়েছিল। কেশব গিয়ে বলল, মা আছিস? রাজি হয়ে যা না মা, ওরা যা যা বলছে। কেন মিছে মিছে? বিদ্যুৎ কেঁদে ফেলল, বলল, আপনি ওদের বলুন, আমি সবটাতে রাজি আছি কাকা। সবার মধ্যে বাপকে অপদস্থ হতে দেখে লজ্জায় দুঃখে সে মরে যাচ্ছিল। তার জন্যেই তার নিরীহ পিতার এ দুর্দশা।
তাছাড়া তার দাদা শ্রী গোপালের ছোট ছোট ছেলেমেয়েরা আজ 5-6 দিন হলো যজ্ঞিবাড়ির নিমন্ত্রণ খাবার লোভে অধীর হয়ে আছে। ছেলে মানুষ তারা, কি বোঝে? অথচ আজ তাদের নিমন্ত্রণ হয়নি। এ বাড়িতে আসতে না পেরে মুখ চুন করে ঘুরে বেড়াচ্ছে। এটা তার প্রাণে বড়ই বেজেছে। ছোট মেয়ে শুভু তো কেবলই জিজ্ঞাসা করছে, পিছিমা, ওদের বালি থেকে দাগ আসছে না কেন? কখন আসবে? পায়েস খাবো, সন্দেশ খাবো না পিছি? আমি যাব, অবু যাবে, দাদা যাবে, মা যাবে। তার মা ধমক দিয়ে থামিয়ে রেখেছে। থাম, এখন চুপ কর। যখন যাবি তখন যাবি, তা না এখন থেকে। এখন বরং একটু ঘুমো দিকি, ঘুমিয়ে উঠে আমরা সেই বিকেলে তখন সবাই যাব। ঘরে বাইরে বিদ্যুতের আর মুখ দেখাবার জো নেই। কিন্তু কেশবের কথায় কি হবে? এক আধটি বাজে লোকের প্রস্তাবেই বা কি হবে? বরদা মারুজ্জে ও কুমার চক্রবর্তী এ প্রস্তাবে রাজি হলো না। একবার যে শর্ত ভঙ্গ করেছে তার সঙ্গে আবার শর্ত করে লাভ কি? আর এ শর্তের ব্যাপার নয়, এটা স্ত্রীলোককে সামাজিক শাসন করা হচ্ছে। এর মধ্যে শর্তই বা কিসের? মাথা মুড়িয়ে ঘোল ঢেলে যে গ্রাম থেকে বিদায় করে দেওয়া হয়নি এতদিন ধরে, এটাই যথেষ্ট। সুতরাং হারান চক্রবর্তী যেমন একঘরে ছিলেন তেমনি রয়ে গেলেন। তারপর ব্রাহ্মণ ভোজনের পালা। কেশবের মরণ অশৌচ সে পরিবেশন করবে না। ভিখারি বিদায়ের ভার পড়ল তার ওপর। 2-3 দফা ব্রাহ্মণ খাওয়ানো ও ভিখারি বিদায় করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে শূদ্র ভোজন, সে চলল রাত 10টা পর্যন্ত। কেশব সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যখন খেতে বসল তখন রাত 11টা। আয়োজন ভালোই হয়েছিল, কিন্তু এত রাতে জিনিসপত্র বেশি কিছু ছিল না। কেবল দই আর মিষ্টি আর 2-3 রকমের টক তরকারি দিয়ে কেশব পরিতৃপ্তির সঙ্গে 2 জনের আহার একাই করল। পরে স্ত্রীকে নিয়ে অন্ধকারে নিজের বাড়ি রওনা হলো। কেশবের স্ত্রীও খুব খেয়েছে। তা গিন্নির বড় মেয়ে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ালে, নিজের হাতে আমার পাতে সন্দেশ দিয়ে গেল। খুব যত্ন করেছে। রান্নাবান্না কি চমৎকার হয়েছে, তাই না? কেশব বলল, তা বড় লোকের ব্যাপার, চমৎকার হবে না? নয়তো এমন অসময়ে কপি কোথা থেকে এই পাড়া গায়ে আসে বলো দিকি? পেয়েছিলে কপির তরকারি? তার পাইনি, দুবার দিয়েছে আমার পাতে। হ্যাঁ গো, এখন কপি কোত্থেকে আনলে? কলকাতায় কি 12 মাস কপি মেলে? বাড়ির উঠোনে তুলসী তলায় একটা মাটির প্রদীপ তখনও টিমটিম করে জ্বলছে। কেশবের স্ত্রী বলল, ও বাড়ির ছোট বউ জ্বালিয়ে দিয়ে গিয়েছে। আহা, বড় ভালো মেয়ে। আজ সকালে কেঁদে একেবারে আকুল। সকালে যেভাবে এরা ফেলে রেখে গিয়েছিল ঘরবাড়ি সেভাবেই পড়ে আছে, কারো সারা শব্দ নেই, নির্জন নিস্তব্ধ। বাড়িটা যেন খাঁ খাঁ করছে। আশেপাশে ঘন অন্ধকার, কেবল তুলসীতলায় ওই মিটমিটে মাটির প্রদীপের আলোটুকু ছাড়া। কেশব শোবামাত্র ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রে ঘুমের মধ্যে কেশব স্বপ্ন দেখছিল। বিদ্যুৎ উঠোনের মাঝখানে এসে দাঁড়িয়ে কাঁদো কাঁদো মুখে বলছে, কাকা, আজই বুঝি? একবার ভেবেছিলাম আসবো, কিন্তু যে দুর্ভাবনা আমার ওপর দিয়ে আজ সারাটা দিন ধরে গেছে। বাইরে ঝমঝম বৃষ্টির শব্দে তার ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে বিছানায় উঠে বসল। সর্বনাশ, ভয়ানক বৃষ্টি এসেছে। খোকা কচি ছেলে, নিউমোনিয়ার রোগী, বাঁশতলায় তার ঠান্ডা লাগছে যে। পরক্ষণেই ঘুমের ঘোরটুকু ছুটে যেতে নিজের ভুল বুঝে আবার শুয়ে পড়ল। ভাবল, আহা, যখন পুঁতি তখনও ওর গা গরম, বেশ গরম ছিল। হঠাৎ দেখল সে কাঁদছে, অঝোর ধারে কাঁদছে। বাইরে ওই বৃষ্টি ধারার মতো অঝোর ধারে। বারবার তার মনে হতে লাগলো তখনও ওর গাটা গরম ছিল, বেশ গরম ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্নপ্রাশন গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো
ভালো লাগলে অবশ্যই জানিয়ে যাবেন, তাতে আমার ভালো লাগবে। আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।